যে শাসক দলের বিরুদ্ধে মানুষ ভোট দিতে চায়, তারা একটা সুযোগ পেলেই তারা ভোট দিয়ে দেবে। আচ্ছা, আমি যদি 21 উপনির্বাচন বাদও দিই, আমি যদি 24 লোকসভা নির্বাচন আসি, এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর তালুক মিলিয়ে তৃণমূল কংগ্রেস 12টি বিধানসভা হেরেছে। কংগ্রেসের কাছে 11টি হেরেছে। রায়নগরে তৃণমূল সিপিএম এর মোহাম্মদ সেলিমের বাম কংগ্রেস প্রার্থী জোটের লিড ছিল, বেশ কিছু আসনে তারা জিতে এসছে। মালদা দক্ষিণের মতো লোকসভা সিটে তৃণমূলের প্রার্থী থার্ড হয়ে গেলেন, বাম কংগ্রেস জোটের প্রার্থী ফার্স্ট হলেন। তাহলে এখানকার মুসলিমরা যে রাজনৈতিক স্পেস জেনারেট হয়েছে এবং সেখানে এখানকার মুসলিম ভোটাররা, তার সাথে হিন্দু ভোটাররাও যারা আক্রান্ত, তারা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা ভোট দিতে চান, এইটা পিক করতেই পারলো না বাকি বিরোধীরা। এই যে পিক করতে পারলো না, তারা কলকাতায় বসে রইলো। কলকাতায় থেকে ওই ডেপুটেশন, ওই প্রেস কনফারেন্স আর ওই মিডিয়া হাউসে বসে তারা ভাবলো কানেক্ট করে ফেলবে। এখানেই হুমায়ুন কবির বাকিদের থেকে আলাদা। হুমায়ুন কবিরের দেখো রাজনৈতিক একটা ইতিহাস আছে, যে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে, আবার তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে আবার তৃণমূলে, তারপর এখন নতুন দল জেইউপি করেছেন। এসবের বাইরেও হুমায়ুন কবির যে স্ট্রং পয়েন্ট, সেটা হলো রেজিনগর, বেলডাঙ্গাতে ওনার যে জনসংযোগ। মানে তোমরা হুমায়ুন কবির যদি সামান্য ফেসবুক প্রোফাইলে দেখো, কারো বাচ্চার বিয়ে হচ্ছে, কারো বাচ্চার নাম রাখা হচ্ছে, আমাদের মুসলিমদের বলা হয় সেটাকে আকিকা, কারো হয়তো মুখে ভাত হচ্ছে, প্রতিটা প্রোগ্রামে উনি চলে যান। এই যে মানুষের সঙ্গে কানেক্টিভিটি, এটাকে কিন্তু কলকাতায় বসে তুমি পিক করতে পারো। অনেকের ধারণা যে হুমায়ুন কবির শুধুমাত্র ধর্মের ভিত্তিতে রাজনীতি করে হুমায়ুন কবির উঠে আসেন। দেখো, হুমায়ুন কবির যে রাজনৈতিক পরিচয়, সেটা কিন্তু ওনার জনভিত্তি। হুমায়ুন কবির যখন তৃণমূল থেকে বেরিয়ে এলেন, তখন ওনার যে লঞ্চ, সেই লঞ্চের জন্য একটা বড় ওনার ন্যারেটিভের প্রয়োজন ছিল। সেই ন্যারেটিভটা উনি ব্যবহার করলেন বাবরির মতো একটা ইমোশনকে দিয়ে। তাহলে ওনার দল বা ওনার রাজনীতিতে শাসক দল বিরোধী লঞ্চিং প্যাড ছিল বাবরি। বাট বাবরি কিন্তু ওনাকে ভোট দেবে না, কারণ মানুষের এখানে যে ইস্যু, তোমার একটা খুব স্বাভাবিক কথা বলি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, 2021-এর যে এনআরসির যে ন্যারেটিভ, বা মুসলিমদেরকে ভয়ে আইডেন্টিটি ক্রাইসিস ঢুকিয়ে তাদেরকে দেওয়ালে ঠেকিয়ে দেওয়া, যে বিজেপি তোমাদেরকে মেরে দেবে, বিজেপি তোমাদেরকে খুন করবে, বিজেপি তোমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বিজেপি তোমাদের ঘরগুলো কেড়ে নেবে, সেটা সেই এক ন্যারেটিভের আমরা আবার রিপিট টেলিকাস্ট দেখতে পাচ্ছি। প্রতিবার কি হয়, প্রতিবার যেটা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বুকে দাঁড়িয়ে বিজেপিকে, আরএসএসকে একের পর এক স্পেস দেন সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর। এই যে বেলডাঙ্গায় কার্তিক পুজোর সময় সে ঘটনা হলো, যেখানে সরাসরি ওখানে ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ যুক্ত ছিলেন, যাকে বারবার বলা হয়েছে এই মালদা, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গ জোনে আরএসএসের সবচেয়ে বড় মাথা, তিনি এই মুর্শিদাবাদকে বারংবার উত্তপ্ত করেছেন। সেখানে দাঁড়িয়ে এদেরকে রাজনৈতিক স্পেস দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে চান যে পশ্চিমবঙ্গে বিজেপি, বিশেষ করে এই সংখ্যালঘু অধ্যুষিত বা মুসলিম অধ্যুষিত জেলাগুলো, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, এই জেলাগুলোতে, এই এরিয়াটাই আরএসএস এবং বিজেপি একটা স্ট্রং জোনে থাকুক। এর ফলে যেটা হবে, এই যে এসআইআর নিয়ে, এসআইআর রিপিট টেলিকাস্ট আমি প্রায় আজ থেকে 6-7 মাস আগে বলেছিলাম যে এটা একটা রিপিট টেলিকাস্ট। যখন এসআইআর শুরু হলো, আমরা যদি বিহার এসআইআরকেও দেখি, এটা জানা ছিল যে মুসলিম মহিলা এবং বিরোধী ভোটারদেরকে একটা অংশে ডিস্টার্ব করা হবে, বা তাদের উপর একটা শোষণ নামিয়ে আনা হবে, তাদেরকে অপমান করা হবে, তাদের উপরে অনাচার করা হবে, তারা বৈধ ভোটার হয়েও তাদেরকে বারবার আক্রমণ করা হবে। তাহলে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, শুধু কি এ রাজ্যের অবিজেপি বিরোধীরা জানতে পারলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই আজকে এই যে মুসলিম এলাকাগুলোতে এত নোটিশ আসছে। এর ফলে মুসলমানদের কী হয় বলতো, 4.5 বছর বা 4 বছর 11 মাসে যে যাবতীয় ইস্যু, এই যে ইস্যুগুলো আমি বলছিলাম, যে এখানকার জেলার ইস্যু, এখানকার লোকাল ইস্যু, এই যে রেজিনগর, ধরো রেজিনগরে দাঁড়িয়ে আজকে যেখানে হুমায়ুন কবির দাঁড়াচ্ছেন, সেখানে রেজিনগর যে শিল্প তালুক, সেই শিল্প তালুক লাস্ট 15 বছর ধরে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন একটা আলাদা আলাদা শিল্প হবে, কিন্তু সেটা তোমরা দেখে এসছো, কভার করে এসছো, সেটা মৃতপ্রায়। সেখানে জায়গা নিয়ে, মানুষের জায়গা নিয়ে সেখানে কিছুই করা হয়নি। এই যে তোমার রেজিনগর যে প্রপার টাউন, সেখানে একটা হাসপাতাল নেই। রেজিনগর প্রপার টাউন একটা হাই স্কুল নেই 5 বর্গ কিলোমিটারের মধ্যে, 5-10 বর্গ কিলোমিটারের মধ্যে। তাহলে এগুলো রেজিনগরের ইস্যু। কিন্তু এই যে বেলডাঙ্গা একসময় ছিল অর্থনৈতিক হাব, এখনও বেলডাঙ্গা অর্থনৈতিকভাবে শিল্পের দিক থেকে অনেকটা এগিয়ে থাকতে পারে। বেলডাঙ্গা একসময় প্রচুর পরিমাণে চিনি কল ছিল, যে চিনি কলগুলো থেকে মানুষ উপার্জন করতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে লোকাল ইস্যু, যেগুলোর উপরে ভিত্তি করে শাসক দলের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছিল, সেটাকে পুরোটা দূরে সরিয়ে রেখে কী করা হচ্ছে, শুধুমাত্র এখানকার মুসলমান ভোটারদেরকে একটা আইডেন্টিটি থ্রেট, বা তাদেরকে দেশ ছাড়া করা হতে পারে, তাদেরকে খুন করা হতে পারে, এই ন্যারেটিভে তাদেরকে ভয়ে তাদের পিঠটাকে ঠেকে দেওয়া হচ্ছে দেওয়ালে। এরপরেই কি শুরু হবে? এরপরে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুরু করেছেন, বিভিন্ন মুসলিম এলাকায় গিয়ে বড় বড় সভা করে তারা মসিয়া রূপে, একটা নিজেদের মসিয়া রূপে অবতীর্ণ করবেন, যে বিজেপি এলে তোমাদেরকে মেরে ফাটিয়ে দেবে, বিজেপি এলে তোমাদেরকে পরিযায়ী শ্রমিকদেরকে মারছে। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে এসে বললেন যে হুমায়ুন কবিরের জন্য বা ইত্যাদি প্রভৃতি ফ্যাক্টরের জন্য বিজেপি এসে তোমাদের পরিযায়ী শ্রমিকদেরকে মারছে, পরিযায়ী শ্রমিকদের খুন করছে, ওনার হাতেই তো সরকার। যে রাজ্যে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকরা, সেই রাজ্যের বিভিন্ন অভিবাসীরা, তারা তো বর্তমানে দাঁড়িয়ে এখানে কাজ করছে। উড়িষ্যাতে যেমন মার খেয়েছে এখানকার পরিযায়ী, উড়িয়ারা প্রচুর পরিমাণে এখানে কাজ করছেন, মহারাষ্ট্রে মার খেয়েছে পরিযায়ী শ্রমিকরা, মারোয়ারিরা এখানে প্রচুর পরিমাণে কাজ করছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যদি চাইতেন যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা, মালদার পরিযায়ী শ্রমিকরা, বীরভূমের আদিবাসী পরিযায়ী শ্রমিকরা, জঙ্গলমহলের আদিবাসী পরিযায়ী শ্রমিকরা, উত্তরবঙ্গের রাজবংশী পরিযায়ী শ্রমিকরা, তাদের উপর বাইরে কোনো অত্যাচার না হোক,
তাহলে ওই রাজ্যগুলোর স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতেন যে আপনাদের রাজ্যের এত মানুষ এখানে কাজ করে, তাহলে আমাদের এখানে যদি উত্তপ্ত হয়, আপনারা যদি ওখানে মারেন, এখানেও পরিস্থিতি উত্তপ্ত হবে, আমরা সামলাতে পারবো না। এই ধরনের কোনো পদক্ষেপ কি নিয়েছেন? ওনারা নেবেন না। ওনারা কি চান? ওনারা লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চান যে মুর্শিদাবাদের মানুষের একটার পর একটা পরিযায়ী শ্রমিকের লাশ ফিরে আসুক। এর ফলে মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে যে 30 থেকে 40 লাখ, প্রায় আরও বেশিও হতে পারে, 50 লাখের কাছাকাছি পরিযায়ী শ্রমিক রয়েছে, আমি তো অস্থায়ী পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কাউন্ট করি, তাহলে এই পুরো জোনটা মিলিয়ে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার ইম্প্যাক্ট আছে পরিযায়ী শ্রমিকের। এই পরিযায়ী শ্রমিকরা ভয় পেয়ে পিছিয়ে যাক, তারপরে উনি ইটাহারে যে সভা করবেন, সভা করে বলবেন যে আমি তোমাদের মসিয়া, বিজেপি এসে মেরে দেবে, আমাকে ভোট দাও। উনি তারপরে চাপড়াই যাবেন, মুসলিম প্রধান বিধানসভা, সেখানে গিয়ে সভা করে বলবেন যে আমি তোমাদের মসিয়া, বিজেপি এসে মারবে, আমাকে ভোট দাও। উনি আসবেন বহরমপুরে, বহরমপুর শহরে এসে উনি বলবেন যে এই তালুকে আমি তোমাদের মসিয়া, আমাকে ভোট দাও। আরে ভাই, আপনারা আছেন সরকারে, তো আপনারা এই মানুষগুলোকে এনশিওর করেন। এখানে আমি বারবার বলেছি, এখানেই বাকি অবিজেপি বিরোধীদের ব্যর্থতা। এই যে এতগুলো পরিযায়ী শ্রমিকের লাশ ফিরে এলো, যে বারবার আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা, যখন সরকার কিছু করছে না এবং মানুষ তারা বুঝতে পারছে সাধারণ মানুষের, জনগণের ক্ষোভ আছে এই সরকারের না করা নিয়ে, সেখানে বিরোধীদেরকে ঢুকতে হতো, সেখানে তারা ঢোকেননি। সেখানে হুমায়ুন কবির কিছু জায়গায় ঢুকে পড়েছেন, সেই জন্য হুমায়ুন কবির ফ্যাক্টর আজকের দিনে দাঁড়িয়ে। এবার অনেকে আমাকে স্পেসিফিকলি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো রেজিনগর বিধানসভা নিয়ে, দেখো রেজিনগর বিধানসভাও যেমন আমি তোমাকে একটা কথা উল্লেখ করি, এইসবের মাঝে যেটা হচ্ছে যে আরেক বিরোধী বিজেপি, তারা কিন্তু থেমে নেই, তারা কিন্তু নিয়মিত মুর্শিদাবাদ মালদা নিয়ে পড়ে আছে। কালকেও বিজেপির সভা হয়েছে এই বহরমপুরের বুকে, গতকালও আমরা দেখেছি লালবাগে বিজেপির সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে বিডিও অফিসের সামনে। তো বিজেপি কিন্তু বসে নেই, তারা গতবার 22টি সিটের মধ্যে 2টি সিট দিয়েছিল মুর্শিদাবাদ এবং বহরমপুর বিধানসভা, তারা কিন্তু সেই 2টি সিটকে বাড়িয়ে বর্তমানে 5 থেকে 6 করতে ইচ্ছুক। বড়ুয়া, এমনকি বেলডাঙ্গা, যেখানে আমরা যদি দেখি যে প্রায় 68 বা 64% মুসলিম ভোট, সেখানে কিন্তু নিয়মিত বিজেপি 29-30% একটা অমুসলিম ভোট বা হিন্দু ভোট কনসোলিডেট করতে সক্ষম হয়েছে। তাহলে এই বেলডাঙ্গার যে 64 বা 65% মুসলিম ভোট, সেটা যদি 3 ভাগে ভাগ হয়, কংগ্রেসের, তৃণমূল এবং হুমায়ুন কবিরে, তাহলে আমরা দেখতে পাবো কি সেখানে বিজেপির বেরোনোর সম্ভাবনা আছে সেই সিটটিতে। তাহলে বিজেপি কিন্তু এই ক্যালকুলেশনগুলো করছে। এবং এই যে রেজিনগর সিটে 2021 থেকে ক্রমাগত বিজেপি একদম এক কাট্টা 50,000 হিন্দু ভোট পেয়ে এসছে, যেখানে মুসলিম ভোট 1,60,000 পোল হয় 1,60,000। সে 1,60,000-এর মধ্যে কিন্তু 3 জন দাবিদার, এক কংগ্রেসের ক্যান্ডিডেট তিনি ভোট পাবেন, তৃণমূলের ক্যান্ডিডেট ভোট পাবেন, হুমায়ুন কবির ইন্ডিভিজুয়ালি ভোট পাবেন। তাহলে যখন এই ভোটটা ভাগ হবে, তখন যেটা হবে, সেখানে বিজেপি কিন্তু ক্যালকুলেশন করে রেখেছে যে মুর্শিদাবাদের এই সিটগুলোতে যেহেতু মানুষের, মুসলিমদের মধ্যে এত ক্ষোভ আছে, এত বেশি অত্যাচার অনাচারের ফলে এত ক্ষোভ তৈরি হয়েছে, তাহলে এই সিটগুলোই যখন মুসলিমরা সরকারকে বাদ দিয়ে কোনো বিরোধী বিকল্পকে বাঁচবে, তখন মুসলিম ভোটটা ভাগ হবে, তখন তাদের চান্সেস তৈরি হবে বড়ুয়া জেতার, খড়গ্রাম জেতার, বেলডাঙ্গা জেতার, এমনকি রেজিনগরও জেতার। তাহলে এই ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে, এগুলোও কিন্তু মানুষের মাথায় আছে। এই জন্য আমি বারবার বলেছি যে আজকের দিনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের হোম সিট রেজিনগর, সেখানেও চতুর্মুখী লড়াই। আবার যদি বাম কংগ্রেস জোট না হয়, বামেরা যদি ক্যান্ডিডেট করে, তাহলে পঞ্চমুখী লড়াই, 5 জনের লড়াই হবে সেখানে। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝছে, কিন্তু এই ব্যাপারগুলো কেন জানি না এখানকার বিরোধী, অবিজেপি বিরোধী নেতারা, সেটা অধীর চৌধুরী হতে পারেন, মোহাম্মদ সেলিম হতে পারেন, এখানে মুর্শিদাবাদ যিনি দায়িত্ব আছেন জমির মোল্লা হতে পারেন, তারা কেন বুঝতে পারেন না আমি জানি না, বা তাদের সেই বোঝার মতো ক্ষমতা নেই, নাকি মুর্শিদাবাদকেও তারা একটা ওই এখনো অব্দি ওই রাজমিস্ত্রি আর গরিব মানুষের একটা জেলা ভাবেন। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ তো লোকে বলে পিছিয়ে থাকা জেলা, আমি তো বলি পিছিয়ে রাখা জেলা। বারংবার যেটা করা হয়েছে, যে রাজনৈতিক দলই হোক, তারা চেয়েছে যে মুর্শিদাবাদ পিছিয়ে থাকুক। বামফ্রন্ট যারা এত বেশি শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, তারা 34 ইয়ার্স ক্ষমতায় থেকে মুর্শিদাবাদকে একটা বিশ্ববিদ্যালয় দিল না। একটা 1 কোটি পপুলেশনের জেলা, সেখানে 10খানা বিশ্ববিদ্যালয়ের কথা, 10 লাখ একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয় পেল না তারা। অথচ তাদের নাকি রাজনীতি হচ্ছে শিক্ষার রাজনীতি। কি শিক্ষার রাজনীতি যে মুর্শিদাবাদকে তুমি একটা বিশ্ববিদ্যালয় দিল না?